ধর্মেন্দ্র প্রধান, যিনি দেশের শিক্ষামন্ত্রী, তিনি সরাসরি মুকেশ আম্বানির প্রতিনিধি। 14টা ভবিষ্যৎ ভারতের উজ্জ্বল তারকা আত্মহত্যা করতে পারে, আর যার গাফিলতিতে সেই অপরাধ সংগঠিত হলো তাকে দায়িত্বভার থেকে সরানো যায় না, তিনি পদত্যাগ করতে পারেন না। আমাদের পরমাণুর তথ্য পাচার হচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, কোন হাতে যাচ্ছে, পাকিস্তানের আইএসআইয়ের হাতে যাচ্ছে কি না আমরা কেউ জানি না। প্রশ্নপত্র ফাঁস থেকে পরমাণু তথ্য ফাঁস, গোটা দেশটা হচ্ছে এখন লিকেজের দেশ। লিকেজ ইজ দ্য অনলি রিয়েলিটি। 4-5 লক্ষ জনতাকে কাঁদানে গ্যাস ছুড়ে আর লাঠি চার্জ করে নিরস্ত করবে সরকার, যদি ওই জনতা পাল্টা ধ্বংসাত্মক কিছু করতে যেত। গৃহযুদ্ধ লেগে যেত গোটা ভারতবর্ষে। স্যার, কালকে দিল্লির যন্তর মন্তরে স্টুডেন্টরা যে প্রোটেস্ট করছিল, সেখানে দেখা গেল যে স্টুডেন্টদের ওপরে পুলিশ লাঠিচার্জ করছে। আমরা এই জিনিসটা দেখতে পেলাম, কি বলবেন এই বিষয় নিয়ে? পুলিশ আগ্রাসী ভূমিকা নিতে বাধ্য, কারণ এই সরকারটা তো আসলে কোনো রাজনৈতিক দলের সরকার না। এই সরকারটা হচ্ছে আদানি আম্বানিদের সরকার। এবং ধর্মেন্দ্র প্রধান, যিনি দেশের শিক্ষামন্ত্রী, তিনি সরাসরি মুকেশ আম্বানির প্রতিনিধি। ধর্মেন্দ্র প্রধানকে রক্ষা করতে নরেন্দ্র মোদী বাধ্য, কারণ মুকেশ আম্বানির অঙ্গুলি হেলনে তার সরকার চলে। অতীতে বহুবার বহু দেশে পৃথিবীর, আমাদের দেশ সহ, এ ধরনের ঘটনা ঘটেছে যেখানে এই রকম বড় কোনো গাফিলতির দায় নিয়ে মন্ত্রী পদত্যাগ করেছেন। পরপর 2 বছর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, সরকারের কোনো নাড়াচাড়া থাকবে না, কেউ দায় নেবেন না। হাজার হাজার ছেলে মেয়ে, হয়তো সংখ্যাটা লক্ষ লক্ষ ছেলে মেয়েও হতে পারে, যারা এই একটা পরীক্ষার দিকে তাকিয়ে থাকে, তার জন্য 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে নিজেরা প্রস্তুত হয়। কারণ এই পরীক্ষাটায় উত্তীর্ণ হলে পরে তার সামনে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করবার জন্য অনেকগুলো অপশন খুলে যাবে। এই যে প্রয়াস যারা নিয়েছিল, তাদের ভিতর 14 জন আত্মহত্যা করল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরিণতিতে। একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার গাফিলতিতে 14টা ভবিষ্যৎ ভারতের উজ্জ্বল তারকা আত্মহত্যা করতে পারে, আর যার গাফিলতিতে সেই অপরাধ সংগঠিত হলো তাকে দায়িত্বভার থেকে সরানো যায় না, তিনি পদত্যাগ করতে পারেন না। আমাদের গণতন্ত্র এতটা ঠুনকো, আমাদের নৈতিকতার বোধ, আমাদের মোরালিটি তা এতটা বিবর্জিত হওয়ার যোগ্য। সোনম ওয়াংচুক অনশন করছিলেন, একটাই তো দাবি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, কোনো দ্বিতীয় দাবি ছিল না। গোটা সরকারের পদত্যাগ চাননি, যদিও আমার মনে হচ্ছে কালে কালে এই আন্দোলন গোটা সরকারের পদত্যাগের দাবিতেই পরিচালিত হবে। কারণ প্রশ্নপত্র তো শুধু নিটের ফাঁস হয়নি, এখন তো দেখা যাচ্ছে আমাদের সবচাইতে বড় পরমাণু গবেষণা কেন্দ্র, সেখান থেকে 200-র কাছাকাছি গুরুত্বপূর্ণ ফাইল, 190 না 91 সংখ্যাটা, সেটা পাচার হয়ে গেছে। আমাদের পরমাণুর তথ্য পাচার হচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, কোন হাতে যাচ্ছে, পাকিস্তানের আইএসআইয়ের হাতে যাচ্ছে কি না আমরা কেউ জানি না, সরকার দায়িত্ব নিচ্ছেন না, সেটাও দেখভালের দায়িত্ব আম্বানিদের। ফলে প্রশ্নপত্র ফাঁস থেকে পরমাণু তথ্য ফাঁস, গোটা দেশটা হচ্ছে এখন লিকেজের দেশ। লিকেজ ইজ দ্য অনলি রিয়েলিটি। এইরকম একটা অবস্থায় সোনম ওয়াংচুকের অনশন ভাঙতে 20শে জুলাইয়ের আগের দিন রাতে তাকে জোর করে তুলে নিয়ে চলে যাওয়া হলো হাসপাতালে। তিনি সেখানেও অনশনেই আছেন। সেই মুহূর্ত থেকে অনশনে নেমে পড়লেন দীপক চিপকে, এসএফআই-এর সর্বভারতীয় সভাপতি সাজিস। অনশনে নেমে পড়ল এসএফআই-এর যুগ্ম সম্পাদিকা ঐশী ঘোষ, আরও অনেকে। সরকার ভাবল সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গেলে অনশন শেষ হলো না, নূতন করে শুরু হলো। 20শে জুলাই পার্লামেন্ট অভিযান ছিল। সরকারের কাছে এ তথ্য কি ছিল না যে এই পার্লামেন্ট অভিযানে কত মানুষ আসতে পারেন? তারা কি জানতেন না গোটা বিহার ফুঁসছে, গোটা উত্তরপ্রদেশ ফুঁসছে, গোটা উত্তরাখণ্ড ফুঁসছে,
গোটা ছত্তিশগড় ফুসছে, মধ্যপ্রদেশ ফুসছে, রাজস্থান ফুসছে, পাঞ্জাব ফুসছে, মহারাষ্ট্র ফুসছে, আসলে গোটা দেশ ফুসছে। কিন্তু ডিস্ট্যান্সের কারণে গোটা দেশ থেকে দিল্লি পৌঁছনোর যে প্রতিবন্ধকতাগুলো, অসুবিধেগুলো আছে, সেগুলো কাটিয়ে সবাই পৌঁছতে পারবেন না। কিন্তু এই রাজ্যগুলো পৌঁছতে পারবে, এবং সেই পৌঁছনোর পরিমাণটা 4-5 লক্ষ ছাপিয়ে যাবে। সরকার জানতেন না 4-5 লক্ষ জনতাকে কাঁদানে গ্যাস ছুঁড়ে আর লাঠি চার্জ করে নিরস্ত করবে সরকার? যদি ওই জনতা পাল্টা ধ্বংসাত্মক কিছু করতে যেত, গৃহযুদ্ধ লেগে যেত গোটা ভারতবর্ষে। ধন্যবাদ এই জনতাকে যে তারা সে পরিস্থিতি তৈরি করেননি, আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেননি। কিন্তু সরকার যেন এই কথা মাথায় রাখেন যে যেখানে আইন রক্ষকরা প্রতিদিন আইন ভাঙেন, অর্থাৎ সরকার যদি প্রতিদিন আইন ভাঙেন, তাহলে ইফ জাস্টিস ইজ delayed or denied, injustice became the option.